ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধনের অন্তর্গত অসমযোজ্যতা, অসমযোজী বন্ধন, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিভাজন শক্তি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলি অসমযোজ্যতাটা কি। আমরা এর আগে দু ধরনের যোজ্যতা সম্পর্কে জেনেছি, তড়িৎযোজ্যতা আর সমযোজ্যতা। এখানে জানবো এক বিশেষ ধরনের যোজ্যতা, যেখানে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন জোড়কে অপর একটি পরমাণুকে যোগান দেয়, পুরোপুরি দিয়ে দেয় না, জাস্ট ব্যবহার করার সুযোগ দেয়, এবং সেই ইলেকট্রন জোড়টাকে উভয় পরমাণুই সমানভাবে ব্যবহার করে। এইভাবে যে ইলেকট্রন জোড় তৈরি হয়, যে এইভাবে দুটো পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তৈরি হয়, সেই ক্ষমতাটাকে বলা হয় অসমযোজ্যতা। এই অসমযোজ্যতার মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হয় তাকে বলা হয় অসমযোজী বন্ধন, এবং যে যৌগের ভিতরে এই ধরনের বন্ধন দেখা যায় তাকে বলা হয় অসমযোজী যৌগ। এখানে দুটি যৌগকে পাশাপাশি লেখা আছে, অ্যামোনিয়া আর BF3। অ্যামোনিয়া যৌগের নাইট্রোজেন পরমাণুর মোট 5টা ইলেকট্রন, 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে 3টে ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে। এক জোড়া অর্থাৎ দুটো ইলেকট্রন অতিরিক্ত অবস্থান করছে। BF3-র বোরন পরমাণুর 3টি যোজ্যতা ইলেকট্রন 3টি ফ্লুরিন পরমাণুর সঙ্গে বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে, আর 3টে ফ্লুরিন পরমাণুর থেকে একটা করে ইলেকট্রন যোগ করে টোটালি এখানে বোরন পরমাণু 6টা ইলেকট্রন পূর্তি হয়েছে, অষ্টক পূর্তি হয়নি, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে নাইট্রোজেন পরমাণুর 2টো ইলেকট্রন অতিরিক্ত আছে, আর বোরন পরমাণুর 2টো ইলেকট্রনের ঘাটতি আছে অষ্টক পূরণ হতে। তাই নাইট্রোজেন পরমাণু তার এই অতিরিক্ত ইলেকট্রন দুটোকে তাৎক্ষণিকভাবে বোরনকে ব্যবহার করার সুযোগ দেয়, অর্থাৎ এই ইলেকট্রন জোড়াটাকে বোরন আর নাইট্রোজেন উভয়ই ব্যবহার করে। সেই জন্য আমরা এই বন্ধনটাকে এরকম তীর চিহ্নযুক্ত সরলরেখা দিয়ে প্রকাশ করব। তার মানে একদম শর্টে যদি লিখি NH3 অ্যারো BF3। অবশ্য এইভাবে যে যৌগগুলো গঠিত হয় তারা বেশিরভাগই তৈরি হয় সব যুত যৌগ, ঠিক আছে। তাহলে এই যে যুত যৌগ গঠন করছে অ্যারো চিহ্নযুক্ত যে বন্ধনটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে অসমযোজী বন্ধন, এবং এদের মধ্যে যে যোজ্যতাটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অসমযোজ্যতা। এবার প্রশ্ন হলো, অসমযোজী বন্ধন গঠনের শর্তগুলো কি কি? কি কি শর্ত মানলে তবে অসমযোজী বন্ধন গঠিত হবে? প্রথমত, যে যৌগের পরমাণুর থেকে ইলেকট্রন দান হচ্ছে তাদেরকে বলা হবে ইলেকট্রন দাতা, আর যারা ইলেকট্রন দান করে বিজ্ঞানী লুইসের মতে তাদেরকে বলা হয় লুইস ক্ষারক, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। তো অসমযোজী বন্ধন গঠন করতে হলে যে সমস্ত পরমাণু এই দাতা পরমাণু হিসাবে ব্যবহার করবে তাদের যোজ্যতা কক্ষে অবশ্যই এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, আর যারা গ্রহীতা পরমাণু হিসাবে আচরণ করবে তাদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন জোড় গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। আর মোস্ট অফ অল, যেটা একটু আগেই বললাম, দাতা পরমাণু কিন্তু গ্রহীতা পরমাণুকে ইলেকট্রন জোড় সম্পূর্ণরূপে দান করে না, দুজনেই সমানভাবে ইলেকট্রন জোড়টাকে গ্রহণ করে, ব্যবহার করে, দুজনেই সমানভাবে ইলেকট্রন জোড়টাকে ব্যবহার করবে। এবার আমরা জেনে নিই কতগুলো পরমাণুর কথা, কতগুলো যৌগের কথা যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দাতা হিসেবে ব্যবহার করে। যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ইলেকট্রন দাতা অর্থাৎ লুইস ক্ষারক হিসেবে ব্যবহৃত হতে পারে। জল, সেখানে অক্সিজেন পরমাণু 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। মিথাইলামিন, নাইট্রোজেনের 1 জোড়া ইলেকট্রন জোড়। ফিনাইলামিন, যেখানে বা এটাকে অ্যানিলিন বলা হয়, এখানেও নাইট্রোজেনের 1 জোড়া ইলেকট্রন জোড়। ফসফিন, ফসফরাসের ইলেকট্রন জোড়। ট্রাইফিনাইল ফসফিন, সেখানেও ফসফরাসের ইলেকট্রন জোড়। যে কোনো অ্যালকোহলের অক্সিজেনের ইলেকট্রন জোড়, এইগুলো সবই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দাতা হিসেবে কাজ করে। আর নিচে লেখা আছে 3টির নাম, H+, BH3, BF3। এরা সবাই ইলেকট্রন জোড় গ্রহীতা হিসেবে কাজ করে, কারণ এদের ইলেকট্রন অষ্টক পূর্তি বা হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বৈত পূর্তি হয়নি, তার মানে এদের ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে। এবার আমরা বিশেষ একটা অসমযোজী বন্ধনযুক্ত যৌগের একটু গঠনটা দেখে নিই, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা সবসময় ডাইমার হিসেবে অর্থাৎ Al2Cl6 হিসাবে অবস্থান করে। এখানে দুটো অসমযোজী বন্ধন দেখা যায়। অ্যালুমিনিয়াম তার 3 দিকে 3টে ক্লোরিন পরমাণুর সাথে একটা একটা করে ইলেকট্রন, যোজক ইলেকট্রন ব্যবহার করে
যৌগ অবস্থায় আছে। এখানেও অ্যালুমিনিয়াম, মানে এ একটা AlCl3, এ একটা AlCl3। এখানে ক্লোরিনগুলো অষ্টকপূর্তি আছে ঠিকই, কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু সর্বশেষ কক্ষে 6টি ইলেকট্রন হয়েছে, প্রত্যেকটা বন্ধনে 2টো করে ইলেকট্রন, নিজের একটা একটা করে ইলেকট্রন, ক্লোরিনগুলোর একটা একটা করে। তার মানে এখানে অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টকপূর্তি হয়নি, এখানেও সেই একই। আবার দেখতে পাচ্ছি ক্লোরিন পরমাণুগুলোর 3 জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। এখানে এই একটা করে ক্লোরিন পরমাণু তার 1 জোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে ব্যবহার করতে দেয়, এরও ক্লোরিন পরমাণুর এক জোড়া ইলেকট্রন একে ব্যবহার করতে দেয়। তাতে করে গঠনটা ঠিক এমন দাঁড়ায়, অ্যালুমিনিয়ামের 3 দিকে 3টে ক্লোরিন, এর থেকে একটা অসমযোজী বন্ধন গেল এই অ্যালুমিনিয়ামে, এই ক্লোরিন থেকে একটা অসমযোজী বন্ধন গেল ওই অ্যালুমিনিয়ামে। তাতে করে কি হলো, অ্যালুমিনিয়ামের এতক্ষণ 6টা ইলেকট্রন ছিল, এই দুটো ব্যবহার করতে পেরে অ্যালুমিনিয়ামেরও অষ্টকপূর্তি হলো, এখানেও অ্যালুমিনিয়ামেরও অষ্টকপূর্তি হলো। তো এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, AlCl3 কেন ডাইমার গঠন করে থাকে? একদম নিট অ্যান্ড ক্লিন ছোট্ট যেটা উত্তর, অ্যালুমিনিয়াম পরমাণুর অষ্টকপূর্তির উদ্দেশ্যে। এই শব্দটা বলার পর ছবিটা এঁকে দিলে তবেই উত্তরটা কমপ্লিট হবে। ঠিক আছে, এবার আমরা এমন একটা যৌগের উদাহরণ জেনে নেব যেখানে এই 3 ধরনের বন্ধন, তথা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, এই 3 রকমের বন্ধনেরই সহাবস্থান দেখা যায়। যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেখানে অ্যামোনিয়াম পরমাণু গঠিত হওয়ার সময় NH4+ এই আয়নটা গঠিত হওয়ার সময় 3টে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন সমযোজী বন্ধন গঠন করেছে, এই হাইড্রোজেনটার সাথে অসমযোজী বন্ধন গঠন করেছে, এবং এটা অ্যামোনিয়াম ক্যাটায়ন হিসাবে আছে, ক্লোরাইড অ্যানায়ন হিসাবে আছে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে তড়িৎযোজী বন্ধন গঠন করেছে। তাই 3 ধরনের বন্ধনের সহাবস্থান দেখা যায় এমন একটি যৌগ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট আমরা জানব বন্ধন দৈর্ঘ্য বিষয়টা কি। সমযোজী বন্ধনে আবদ্ধ 2টি পরমাণুর নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্ব তাকেই বলা হয় বন্ধন দৈর্ঘ্য। এখন এই বন্ধন দৈর্ঘ্যের কখনো যদি ক্রমানুযায়ী সাজানোর ব্যাপার আসে তখন আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। যেমন এইরকম যদি 3টে বন্ধন দেয়া থাকে, CC সিঙ্গেল বন্ড, CC ডাবল বন্ড, CC ট্রিপল বন্ড, এটা এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, তার মানে একে বন্ধনের বহুকতা, মাল্টিপ্লিসিটি বাড়ছে, 1 2 3। ঠিক আছে, তো 2টি পরমাণুর মধ্যে এই বন্ধনের বহুকতা যত বাড়বে বুঝতে হবে বন্ধনগুলো তত দৈর্ঘ্য ছোট হতে থাকছে। তার মানে CC সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য সবচেয়ে বড়, ডাবল বন্ডের দৈর্ঘ্য তার থেকে একটু কম, ট্রিপল বন্ডের দৈর্ঘ্য আরও কম। নেক্সট, পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। হাইড্রোজেন পরমাণুর সাথে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর হ্যালোজেনগুলো রাখা আছে। আমরা জানি শ্রেণী বরাবর ফ্লুরিনের ব্যাসার্ধ সবচেয়ে ছোট, তার থেকে ক্লোরিন বড়, ব্রোমিন বড়, আয়োডিন আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে HF এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, তার থেকে HCl বড়, তার থেকে HBr বড়, HI আরো বড়। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে সংকরায়ন অবস্থা। সংকরায়ন অবস্থা আগের একটা ভিডিওতে অল্প একটু জেনেছ, নেক্সট ভিডিওতে পুরোপুরি এটা নিয়েই আলোচিত হবে। তো আপাতত বোঝানোর মতো বলি, সেটা হচ্ছে যদি কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন অবস্থায় থাকে, এখন এমন একটা কার্বন পেলাম যেখানে কার্বনটা sp3 সংকরায়িত অবস্থায় আছে, sp2 সংকরায়িত অবস্থায়, sp সংকরায়িত অবস্থায়, তাহলে আমরা কোনটির বন্ধন দৈর্ঘ্য বেশি কি করে বুঝবো? মনে রাখতে হবে এখানে S আর P দুটো কক্ষক দেখা যাচ্ছে, এই দুটো কক্ষকের পার্সেন্টেজ যত বেশি হবে, তার মানে এখানে দেখো S আছে 1, P আছে 3, মোট হচ্ছে 3 আর 1 4। যদি আমরা S আর P মিলে টোটাল 100% ধরি তাহলে S আছে 25%, P আছে 75%। এখানে দুটো মিলে 3, 1 আর 2, তাহলে S আছে 33.33% আর P আছে 66.66%। এখানে 1 আর 1, S আছে 50%, P আছে 50%। এখন আমরা জানি নিউক্লিয়াসের বেশি কাছে কোন কক্ষক অবস্থিত S আর P এর মধ্যে? অবশ্যই S কক্ষক। তাহলে S কক্ষক নিউক্লিয়াসের বেশি কাছে অবস্থিত, তার মানে নিউক্লিয়াসের নিকটবর্তী S কক্ষক, সেই S বৈশিষ্ট্য যত বাড়বে নিউক্লিয়াস তার ইলেকট্রনগুলোকে নিজের দিকে তত বেশি আকর্ষণ করে রাখবে, কারণ যত কাছে থাকবে নিউক্লিয়াসের আকর্ষণ তত বেশি হবে, আর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়া মানে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাবে।
তাহলে sp3-তে 25%, এটাই 33.33%, এটাই 50%। তাই বাদিক থেকে ডান দিকে যত যাওয়া যাবে বন্ধন দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট দেখে নিই বন্ধন বিভাজন শক্তি। বন্ধন বিভাজন শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো একটা অণুতে একটা বন্ধন, সেখানে দুটো ইলেকট্রন সমান মানে দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ধন গঠিত হয়। এই বন্ধনটাকে ভাঙতে হবে, ভেঙে দুটো গ্যাসীয় প্রসম মুক্তমূলক গঠন করতে হবে, H ডট আর Cl ডট। এই যে বন্ধনটা ভেঙে গেল, ডট মানে এখানে একটা করে ইলেকট্রন আছে এদের যোজ্যতা কক্ষে। তো এই একটা করে ইলেকট্রন যুক্ত জিনিসটাকে আমরা বলি মূলক। কোনো বন্ধনকে ভেঙে এরকম প্রসম গ্যাসীয় মুক্তমূলক গঠন করতে যে পরিমাণে শক্তি প্রয়োজন তাকেই বলা হয় বন্ধন বিভাজন শক্তি। এই বন্ধন বিভাজন শক্তিকে কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল এই এককে প্রকাশ করা হয়। এবার আমরা একটু আগে পড়লাম বন্ধন দৈর্ঘ্য। একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, বন্ধন দৈর্ঘ্য আর বন্ধন বিভাজন শক্তি কিন্তু পরস্পর বিপরীত। যে বন্ধনের দৈর্ঘ্য বেশি তাকে ভাঙা অনেক সোজা, মানে তার বন্ধন বিভাজন শক্তি কম। যে বন্ধনের দৈর্ঘ্য কম তাকে ভাঙা তুলনামূলকভাবে বেশি কঠিন, তার মানে তার বন্ধন বিভাজন শক্তি বেশি। এবার এখানে যদি এমন কোনো আমরা অণু পাই, বেশিরভাগ অণুই এমন যদিও, যেখানে একই বন্ধন একাধিক সংখ্যক আছে। এখানে যেমন মিথেনের CH বন্ধন 4টি আছে এবং পরীক্ষা দ্বারা দেখা গেছে এই 4টি বন্ধনের বন্ধন বিভাজন শক্তি আলাদা আলাদা। এর মধ্যে একটি CH এর বন্ধন বিভাজন শক্তি 104 কিলো ক্যালোরি পার মোল, দুটির 106 কিলো ক্যালোরি পার মোল, আর একটির আছে 81 কিলো ক্যালোরি পার মোল। তাহলে যদি প্রশ্ন আসে এই মিথেন অণুটার বন্ধন বিভাজন শক্তি কত, তখন আমরা কি উত্তর দেব? টোটালি মিথেন অণুটার বন্ধন বিভাজন শক্তি বের করতে হলে এই ভিন্ন ভিন্ন যে 4 প্রকারের বন্ধন বিভাজন শক্তি আছে এই 4টেকে যোগ করে গড় করতে হবে। গড় করলে মান আসছে 99.25 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, তাহলে একাধিক বন্ধন বিভাজন শক্তি দেয়া থাকলে সেই সব শক্তিগুলো যোগ করে তাদের গড় করলে আমরা সেই অণুটির বন্ধন বিভাজন শক্তি বলতে পারব। এবার দেখে নেওয়া যাক কতগুলো বন্ধনের বন্ধন বিভাজন শক্তির ক্রম কেমন হয়। সিসি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, বন্ধন বহুকতা বাড়ছে। তাহলে বন্ধন বহুকতা বাড়ছে মানে বন্ধন দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে, আর বন্ধন দৈর্ঘ্য যত কম হবে সেই বন্ধনকে ভাঙা তত বেশি কঠিন, তত বেশি পরিমাণে শক্তি প্রয়োজন হবে, তার মানে বন্ধন বিভাজন শক্তি আস্তে আস্তে বাড়বে। নেক্সট হচ্ছে যদি পাশাপাশি দুটো কার্বনের বন্ধন থাকে এমন ভাবে দুটো কার্বনই sp সংকরায়িত, দুটো কার্বন sp2 সংকরায়িত, দুটো কার্বন sp3 সংকরায়িত, সেখানে কোন বন্ধনটা ভাঙতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হবে আমরা কি করে বুঝবো? সেই sp বৈশিষ্ট্য দেখতে হবে। s বৈশিষ্ট্য আর p বৈশিষ্ট্য দুটোই আছে 50% করে। এখানে s বৈশিষ্ট্য আছে 33.33%, এখানে s বৈশিষ্ট্য আছে 25%। তাহলে s বৈশিষ্ট্য যত বাড়বে তার বন্ধন বিভাজন শক্তি তত বেশি হবে। আগেরবার বললাম বন্ধন দৈর্ঘ্যের সময় s বৈশিষ্ট্য যত বাড়বে তত বন্ধনটা ছোট হবে, বন্ধন দৈর্ঘ্য কম হবে। তাহলে দেখো এখানে s বৈশিষ্ট্য বেড়েছে মানে বন্ধন দৈর্ঘ্য কম, আর বন্ধন দৈর্ঘ্য কম মানে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, তাই বন্ধন বিভাজন শক্তি বেশি। নেক্সট আসি, একই মৌল হাইড্রোজেন, তার সাথে বিভিন্ন হ্যালোজেন আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কার বন্ধন বিভাজন শক্তি বেশি বা কার কম? ফ্লুরিনের ব্যাসার্ধ সব থেকে ছোট, ক্লোরিন তার থেকে আরেকটু বড়, ব্রোমিন তার থেকে আরো বড়, আয়োডিন তার থেকে আরো বড়। তাহলে ব্যাসার্ধ যত বাড়ছে তত এদের বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে? বাড়ছে। আর বন্ধন দৈর্ঘ্য যত বেড়ে যাবে সেই বন্ধন ভাঙতে তুলনামূলক কম শক্তির দরকার হবে, তার মানে এইটাকে ভাঙতে সব থেকে কম শক্তির দরকার, আর এই শেপকে ভাঙতে সব থেকে বেশি শক্তির দরকার। তাই আস্তে আস্তে বন্ধন বিভাজন শক্তি ক্রমশ কমতে থাকবে। নেক্সট যেটা বলবো, এমন একটি বন্ধন দেখা গেল যেখানে বন্ধনে আবদ্ধ পরমাণুদের মধ্যে কোনো একজনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে কি হবে? মনে রাখবে সেক্ষেত্রে বন্ধনটা ভাঙা তুলনামূলকভাবে বেশি সহজ হবে, মানে বন্ধন বিভাজন শক্তি সেক্ষেত্রে কম হবে। কারণটা হলো যে পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর আমরা জানি বন্ধন তৈরি করতেও ইলেকট্রন জোড় লাগে, এই দুই ইলেকট্রন জোড় পরস্পরের মধ্যে বিকর্ষণ বল প্রয়োগ করে। তাহলে নিজেরাই পরস্পরকে বিকর্ষিত করে স্থায়ী থাকতে চায় না, সেই বন্ধনকে ভাঙা তো খুবই সুবিধাজনক। তাই এমন যদি কোনো বন্ধন থাকে
যে বন্ধনের একটি পরমাণু অলরেডি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে সেই বন্ধনটা ভাঙা কিন্তু তুলনামূলকভাবে সহজ হবে এবং সেখানে বন্ধন বিয়োজন শক্তিও তুলনামূলকভাবে কম হবে। এতক্ষণ যে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেখান থেকে পরীক্ষায় আসে এমন কিছু বন্ধন ক্রম বা বন্ধন বিভাজন শক্তির ক্রম অনুযায়ী এবার একটু আলোচনা করে নিই। এমন প্রশ্ন এলো মিথেন, ইথেন, প্রোপেন আর CH3CH এই চারটি জিনিসকে দিয়ে যদি বলা হয় এদের CH বন্ধন বিভাজনের শক্তির ক্রমানুযায়ী সাজাও, তাহলে আমরা কি করব? এর নামটা আমি ইচ্ছা করে বললাম না, কারণ নাম লেখাটা আমরা অর্গানিকে শিখবো, এখন বলে রাখলে মাথায় সেটা ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে এটাকে এইভাবে ভাঙবো CH3H, CH3CH2H, দেখো একই জিনিস থাকছে এখানে CH3 CH2H, CH3 CH, এইভাবে চারটেকে বন্ধনকে লেখা হলো। এবার কোন বন্ধনটা ভাঙা তুলনামূলক সহজ আমরা কি করে বুঝবো? একটা বিশেষ বিষয় যার নাম হচ্ছে প্লাস আই এফেক্ট, আর একটা জিনিসের নাম হচ্ছে মাইনাস আই এফেক্ট, অর্গানিকে শিখবো। এখন জাস্ট তার মতো করে বলে দিই, এই CH3 পরমাণু তার ক্ষমতা আছে ইলেকট্রন জোড়কে এইদিকে ঠেলে দেয়া। তো যত বেশি ইলেকট্রন জোড়কে এইদিকে ঠেলে দেবে, এই হাইড্রোজেনকে ছাড়াও যে কার্বো অ্যানায়নটা তৈরি হবে তার স্থিতিশীলতা নিয়ে বুঝতে হবে। অনেক কঠিন কঠিন কথা বলে যাচ্ছে, একদম সোজা করে বলি। এই যত CH3 অণুর সংখ্যা বৃদ্ধি পাবে, ডাইরেক্ট এই হাইড্রোজেনটাকে তো এই বন্ধনটাকে তো ভাঙতে হবে। এই হাইড্রোজেনটার সাথে সরাসরি যুক্ত কার্বনের সাথে যত এরকম CH3 যুক্ত গ্রুপের সংখ্যা বেড়ে যাবে তত সেই বন্ধনটা দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে তো সরাসরি হাইড্রোজেন এর সাথে যুক্ত, এখানে একটা CH3 আছে, এই কার্বনের সাথে দুটো CH3 আছে, এই কার্বনের সাথে তিনটে CH3 আছে। এই CH3 মূলকের সংখ্যা যত বেড়ে যাবে বন্ধনটা তত বেশি দুর্বল হয়ে যাবে, CH বন্ধন, এবং সেই বন্ধনটা ভাঙা অনেক বেশি সোজা হয়ে যাবে। তার মানে আস্তে আস্তে বন্ধন বিভাজন শক্তি বাদিক থেকে ডান দিকে গেলে কমতে থাকবে। নেক্সট চারটে যৌগের নাম আছে ইথেন, তারপরে এর নাম হচ্ছে টলুইন, ইথিলিন, অ্যাসিটিলিন। এখানে যদি আমরা কার্বনগুলোকে লক্ষ্য করি, এখনো তোমাদের আমি শেখাইনি যে কিভাবে sp2 হয়। নর্মালি মনে করতে পারো ট্রিপল বন্ড মানে sp, ডাবল বন্ড মানে sp2, সিঙ্গেল বন্ড মানে sp3। এবার এদিকে আছে বেনজিন, বেনজিন পরমাণু মানে তার বেনজিনের গঠনটা কিন্তু এরকম, একটা বাদে একটা ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড মানে সেটা sp2, আর এগুলো সব আছে সিঙ্গেল বন্ড, তার মানে sp3। তাহলে এখানে দুটো কার্বন পরমাণু আছে sp3 sp3। এই sp2 বুঝতে অসুবিধা হলেও সমস্যা নেই, জাস্ট পরের ভিডিওতে আমরা পুরোপুরি শিখবো এই ব্যাপারে। তাহলে এখানে sp3 দুটো কার্বন, এখানে একটা sp2 একটা sp3 কার্বন, এখানে দুটো sp2 কার্বন, এখানে দুটো sp কার্বন। তাহলে সেই যদি এস এর পার্সেন্টেজ দেখি, আস্তে আস্তে পার্সেন্টেজ এদিকে বাড়ছে, পার্সেন্টেজ যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত কমে যাবে, বন্ধন দৈর্ঘ্য যত কমে যাবে সেই বন্ধন ভাঙতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হবে। তাই বাদিক থেকে ডান দিকে গেলে বন্ধন বিভাজন শক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। নেক্সট আসছি CH3 সাথে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে হ্যালোজেনগুলো আছে। তো হ্যালোজেনগুলোর আকার আস্তে আস্তে বাড়বে, আকার যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত বড় হবে, বন্ধন দৈর্ঘ্য যত বড় হবে সেই বন্ধন ভাঙতে তুলনামূলক কম শক্তি লাগবে। তাই বাদিক থেকে ডান দিকে গেলে বন্ধন বিভাজন শক্তি আস্তে আস্তে কমে যাবে। নেক্সট যে দুটো বলবো তার মধ্যে কিছু অংশ তোমাদের অলরেডি বলেছি, HF, HCl, HB আর HI, এই ব্যাখ্যাটা অলরেডি বলা হয়ে গেছে। এই এটার মতনই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেনের আকার বাড়ছে, হ্যালোজেনের আকার বাড়ছে মানে বন্ধন দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ছে, বন্ধন দৈর্ঘ্য বাড়ছে মানে বন্ধন বিভাজন শক্তি কমছে। শুধু এখানে একটা এক্সট্রা জুড়ে দিই, সেটা হচ্ছে জলের অণু। জলের অণুর যে HOH বন্ধন আছে সেটার মধ্যে বিশেষ ধরনের হাইড্রোজেন বন্ধন আছে বলে এই বন্ধনটা ভীষণভাবে তীব্র, এদের তুলনায় অনেক বেশি দৃঢ়। এই বন্ধন ভাঙতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়। তাই কখনো যদি এদের সাথে এই বন্ধনটাকে দেয়া হয় এর বন্ধন বিভাজন শক্তি সব থেকে বেশি হবে। নেক্সট যেটা সেটা পুরোপুরি ব্যতিক্রম, মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালোজেন মানে বিভিন্ন হ্যালোজেন, ফ্লুরিন মানে F2, Cl2, Br2, I2, এই হ্যালোজেনদের বন্ধন বিভাজন শক্তির ক্রমানুযায়ী যদি আমরা সাজাই, সব থেকে বেশি Cl2 ClCl বন্ধন, তারপরে Br, তারপরে II। এদের মধ্যে ফ্লুরিনের আকার সব থেকে ছোট, কিন্তু ব্যতিক্রমের জন্য এই ফ্লুরিন যে বন্ধনটা সেটা ভাঙা তুলনামূলকভাবে সোজা, তাই এদের সবার থেকে সোজা।
তাই তার বন্ধন বিভাজন শক্তি সব থেকে কম। যে ব্যাখ্যা এইমাত্র বললাম ঠিক তার কন্ট্রাডিকশনে আরেকটা কথা বলি, এইচ বন্ধন। এইচ ফ্লুরিনকে যেমন বললাম আকার ছোট, সেই জন্য বন্ধন ভাঙাটা এখানে তুলনামূলক সোজা হয়ে গেছে। আমরা এতক্ষণ বলছিলাম আকার ছোট হলে বন্ধন ভাঙা তুলনামূলকভাবে কঠিন, কিন্তু এখানে আবারও বলি এটা ব্যতিক্রম, আকার ছোট হওয়া সত্ত্বেও বন্ধন ভাঙাটা তুলনামূলকভাবে সহজ। সেই একই কথা আবার বলবো হাইড্রোজেনের আকার তো আরও ছোট, তা সত্ত্বেও হাইড্রোজেন পরমাণুর আকার এতই ছোট যে দুটো হাইড্রোজেন পরমাণু যখন একসঙ্গে বন্ধন গঠন করে সেই বন্ধনটা ভাঙা কিন্তু সব থেকে বেশি টাফ। তাই এই হ্যালোজেন মৌলগুলোর সাথে যদি আমরা H2 অণুটাকে রাখি, H2 বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি, বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে বন্ধন বিভাজন শক্তি সব থেকে বেশি, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে I2 এবং শেষে হচ্ছে F2। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের অসমযোজী বন্ধন, বন্ধন কোণ এবং বন্ধন বিভাজন শক্তি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেক কেয়ার এভরিওয়ান।